আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে দাদা, আপনি তো নিজেই বলেছেন, ইউনূস বলেছে আমরা নির্বাচনী ট্রেনে উঠে পড়েছি, এখন আর কোনো সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই। আপনি নিজে মুখেই বলেছেন। আবার আপনিই বলছেন শেখ হাসিনা উনি ফিরবেন, উনি একদম ভারতীয় সুরক্ষায় ফিরবেন। এটা কিরকম দ্বিমত হয়ে যাচ্ছে না, কন্ট্রাডিক্ট করছে দুটোকে। ঠিক, যদি আপনাদের এটা মনে প্রশ্ন জাগে, তাহলে সেই প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার দায়িত্বও আমার। আমি যখন ভিডিও করেছি, এখন যে ভিডিও আমি করি পুরো দায়িত্ব নিয়ে করি, পরে প্রমাণ হয় যে আমার ভিডিও সত্যি না মিথ্যে। এবার আমি আপনাদের কতগুলো ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আমি গতকাল থেকে আজকে অবধি যা যা হয়েছে আমি জানাই, তাহলে আপনারা বুঝে যাবেন যে পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত। আপনি পৃথিবীতে এমন কোন নির্বাচন দেখেছেন, নির্বাচন ঘোষণা হয়েছে অথচ তার গণনার তারিখ ঘোষণা হয়নি, তার ফলাফলের তারিখ ঘোষণা হয়নি? একটা ক্লাবের নির্বাচনও যদি হয় তাহলেও তার একটা ডেট হয়, তার ভোট গণনার দিন ঠিক হয়, তার বিজয়ী প্রার্থীর নাম ঘোষণার দিন ঠিক হয়। এটাই হচ্ছে নর্মাল নিয়ম। সেটা কোঅপারেটিভ বলুন, ক্লাব নির্বাচনী বলুন, কোনো সংগঠন বলুন, কোনো ক্লাব বলুন, কোনো সরকার বলুন, সব দেশেই তাই একই নিয়ম। কিন্তু এখানে শুধু নির্বাচনের দিন ঘোষণা হয়েছে, তার মানে ইচ্ছে করেই করা হয়েছে নির্বাচনটা হবে না। তাই জন্যই আমি বলি এই নির্বাচন হবে না। উনি যতই বলুন নির্বাচনী ট্রেনে উনি উঠে পড়েছেন, ওনার কথায় কাজে কোনো মিল নেই। আর ওনার হাতে এখন কিছু নেই, সব চলে গেছে জামাতিদের হাতে এবং এনসিপির চ্যাংড়া ম্যাংড়া যত গুন্ডা আছে তাদের হাতে। দেশ এখন তাদের কবজায় পড়ে গেছে, আপনারা হয়ে গেছেন তাদের হাতে জিম্মি। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে ভারতবর্ষ, এবং ভারতবর্ষ আপনি চারদিকে তাকালেই বুঝতে পারবেন যে সীমান্তে খোঁজ খবর নিন যে কি কি হচ্ছে না হচ্ছে। এবার ভেতরে কি কি হচ্ছে সেই দিকে আমি আস্তে আস্তে আপনাদের আসছি। আমি প্রত্যেকটা কিন্তু আপনাদের দেশের খবর এবং আপনাদের মিডিয়া কতটা প্রকাশ করেছে আমি জানি না, আমি আস্তে আস্তে বলছি। আজকে গতকালকে ভোরবেলা রাত্রিবেলাতে একটা ঘটনা ঘটে সেন্ট মার্টিন দ্বীপে। সেখানে একটি হোটেলে একটি মার্কিন নাগরিক ছিলেন, তিনি মার্কিন সেনার টপ অফিসিয়াল। তাকে হঠাৎ হোটেলের ঘরে মৃত পাওয়া যায়। সেই খবর পাওয়া মাত্র ওয়াকারুজ্জামান ভোরবেলাতে এই শীতের সকালে তড়ি ঘড়ি করে একেবারে সেন্ট মার্টিন দৌড়ান এবং যথারীতি আপনার হোটেল ওয়েস্টিনে যেরকম ভাবে মার্কিন সেনা হেলিকপ্টার দিয়ে তাকে নিয়ে গেছিল, এখানেও কোনো রকম ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ নিয়ে চলে যাওয়া হয়েছে। আপনারা খবর নিন, যদি ভুল প্রমাণিত হয় তাহলে আপনারা আমাকে বলবেন যে হ্যাঁ আপনি এরকম ভুল বলেছেন। এখন আমি বলি না যে একটা কোভার্ট অপারেশন হচ্ছে, এগুলো কে করছে আমি বলতে পারবো না, কিন্তু এগুলো কোভার্ট অপারেশন হচ্ছে। আর কোভার্ট অপারেশন আমি বলেছি যে কোনো দিন হত্যাকারীকে ধরা যাবে না, কারণ 100 টাকা যদি খরচা হয় একটা অপারেশনে, 80 টাকা খরচা হয় ফুটপ্রিন্ট মেটানোর জন্য, মানে প্রমাণ মেটানোর জন্য, আর 20 টাকা খরচা হয় তাকে মারার জন্য। ফলে 80 টাকা যে খরচা হয় সেটা হচ্ছে ফুটপ্রিন্ট মেটানোর জন্য। সেই ফুটপ্রিন্ট কোনোদিন কোনো গোয়েন্দা সংস্থার, মানে দামি গোয়েন্দা সংস্থার কেউ কোনোদিন ধরতে পারবে না। এখন এটা রাশিয়ান এজেন্টরা করেছে নাকি করেছে নাকি আপনার টার্কি করেছে নাকি আবার সিআইএ নিজে থেকে করেছে, এটা আমি বলতে পারবো না। তবে এই ঘটনা ঘটেছে। আজকে সকালবেলা 6:30 নাগাদ হঠাৎ আপনাদের এই অ্যাটলান্টা ওশান শিপে হঠাৎ আগুন ধরে যায়, সেখানে 3 জন মারা যায়। শিপ যাচ্ছিল নিজের মতো, সেন্ট মার্টিন দ্বীপে যাচ্ছিল,
সেখানে পর্যটক ছিলেন, কিন্তু বেছে বেছে 3 জন এমন মারা যান তারা বিতর্কিত ব্যক্তি। এবার আপনারা খোঁজ নিন সেই বিতর্কিত ব্যক্তি কারা। আজকে আপনার 1 মিনিট ওয়েট করবেন। গতকাল কয়েকদিন আগে আমাদের সার্জিও গোর, ভারত থেকে যিনি মার্কিন মেসেজটা পৌঁছে দিয়েছিলেন মোহাম্মদ ইউনূসের কাছে যে এই 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 জিনিসগুলো করতে হবে, তার মধ্যে দুটো জিনিস ছিল, দুটো মানে দাবি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। এক হচ্ছে হাদির জানা যায় যে 2 জন বিতর্কিত ব্যক্তিকে দেখা গেছিল, একদম হচ্ছে জসিমউদ্দিন রহমানি আর এক হচ্ছে আতাউর রহমান বিক্রমপুরী। আতাউর রহমান বিক্রমপুরী তিনি অ্যারেস্ট হয়েছেন, সে খবর আপনারা সবাই জেনে গেছেন। কারণ আতাউর রহমান বিক্রমপুরী অ্যারেস্ট হওয়ার আগে তিনি একটা ভিডিও বার্তা একটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন, তার ভিডিওটাও আমার কাছে আছে। সেখানে তিনি বলেন যে আমি যা করেছি সেইটা হচ্ছে সার্জিস নাহিদ এবং নাসিরুদ্দিন পাটোয়ারি এদের উস্কানিতে আমি এবং সমস্ত মুমিনরা এই সমস্ত মব সন্ত্রাস যা করেছি। আজকে আমি যদি অ্যারেস্ট হই তাহলে তারা অ্যারেস্ট হবে না কেন, এই দাবি তিনি তুলেছেন। তারপরে তিনি অ্যারেস্ট হয়েছেন, তিনি বলেছেন 164-এ আমি জবানবন্দি দেবো, 164-এ ম্যাজিস্ট্রেটের সামনে তার জবানবন্দি নেওয়া হবে। ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে, নির্বাচনী ট্রেনে উঠে গেছেন, কিন্তু ঘটনা এদিকে ঘটে যাচ্ছে। যা যা ইউএস আর ইন্ডিয়া চেয়েছিল ঠিক তাই তাই হচ্ছে। আচ্ছা, এইবার মানে আজকে আমাদের ভোর বা কালকে রাতে তো হয়েছেই, মানে এক দফা তো আমাদের বিদেশ মন্ত্রক থেকে আমাদের বলা হয়েছে আজকে সকালবেলা আবার রণধীর জয়সওয়াল আবার একটি বিশেষ বৈঠক ডাকেন, মানে সাংবাদিক বৈঠক ডাকেন। সেখানে তিনি আবার বলেন যে আরো একজন হিন্দু যুবক মারা গিয়েছেন, তার নাম হচ্ছে, এই ঘটনা ঘটেছে চাঁদপুরে গতকাল রাতে, তার নাম হচ্ছে অনিক দাস, বয়স হচ্ছে 28 বছর। ইনি মারা গিয়েছেন। ইনি মারা যাওয়ার পরে ভারতের কাছে খবর এসছে, ভারত তৎক্ষণাৎ একেবারে একটা বিবৃতি দিয়ে দিয়েছে যে অনেক হয়েছে, আর কিন্তু সহ্য করা হবে না। গতকালকে বিবৃতিটাও আপনারা যদি চান আমি আপনাদের ছোট করে একটা লাগিয়ে দিতে পারি, আলাদা করে আপনারা দেখে নিতে পারেন। সেখানে কি করা বিবৃতি জারি করা হয়েছে, ইউ মাস্ট হ্যাভ টু পে, মানে আপনাদের মূল্য চোকাতে হবে। এটা একদম বিদেশ মন্ত্রক থেকে পরিষ্কার বলে দিয়েছে। আপনাদের খবরের কাগজ আর মিডিয়া কি বলবে না বলবে আমি জানি না, আমি পুরো ভিডিওটা আপনাদেরকে তুলে দেবো, পরের একটা কোনো এতে স্লটে আমি তুলে দেবো। পুরো ভিডিওটা ইংরেজি হিন্দিতে আছে, আপনারা দেখে আপনারা শুনে নেবেন নিজে পেতে, যে জাস্টিস হবে, ভারত জাস্টিস করবে। তার মানে ভারত যেটা করবে সেটা জেনে বুঝেই করবে। এদিকে আপনাদের কিরানীগঞ্জে এখন তো সব পাকিস্তানি আইএসআই যা যা করছে, পাকিস্তানি আইএসআই করছে। আপনারা মাদ্রাসাগুলোয় বলেন শিক্ষা টিক্ষা সমস্ত কিছু হয়, ওখানে শিক্ষিত ছাত্র তৈরি হয়। তা মাদ্রাসায় কি হচ্ছে, বোমা বানানো হচ্ছে। এই কিরানীগঞ্জে গতকাল বোমা বানাতে গিয়ে একদম 5 জন মারা গেছে, আহত হচ্ছে, মানে জনা 10-12 বোধহয় আহত হয়েছে। একসঙ্গে বেশ কয়েকটা বোমা অসতর্কবশত ফেটে যায়, ফেটে গিয়ে এই কাণ্ডটি ঘটে। এখন এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের বুকে হয়ে চলেছে। তারপরে ধরুন ময়মনসিংহের আপনার 300 বছরের পুরনো একটা মাজার ছিল, সেই মাজারটা ভাঙচুর করা হয়েছে। সেখানে এই গন্ডগোলের মধ্যে মহসিন নামে 35 বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সারা বাংলাদেশ জুড়ে কিন্তু একদম মানে এই অস্থির পরিস্থিতি রয়েছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে তারেককে নিয়ে তো এত কিছু হলো, এবার আমি বলেছিলাম যে তারেক রহমান তিনি দেশে ফিরলে পরে
জামাতের সঙ্গে তার গন্ডগোলটি লাগবে, কারণ জামাত বুঝতে পারবে বিএনপি এখানে সব মধু খেয়ে যাবে, আর আওয়ামী লীগ তো আসবেই, আওয়ামী লীগ ভারত ঢোকাবেই, আওয়ামী লীগ খেলে পরে দুজনের মধ্যে মধু আর গুড়ের সম্পর্ক হয়ে যাবে, তাহলে পরে আমরা হয়ে যাবো আমের ছোলা, তাহলে পরে আবার কি হবে না সন্ত্রাস হবে, অবিচ্ছিন্নভাবে সন্ত্রাস হবে। কিন্তু এটা আমি 15 দিন আগে বলেছিলাম। তাই সেই সন্ত্রাসের প্রাথমিক পর্যায় শুরু হয়েছে। গতকালকে যাওয়ার কথা ছিল তারেক রহমানের ওই আপনার ওই জুলাই যোদ্ধাদের দেখার কথা ছিল হাসপাতালে। তা হাসপাতালে দেখা করার কথা ছিল, সমস্ত হাসপাতাল আর কি মানে অবরুদ্ধ করে দিয়েছে। অবরুদ্ধ করে এই এনসিপি এবং জামাত এনসিপি এবং জামাত এরা দুপক্ষ মিলে একবারে তারেককে গালি গালাজ করে দালাল ফালাল বলে ওখান থেকে তারেককে তাড়িয়ে দিয়েছে। তারেক রহমান কিন্তু জুলাই যোদ্ধাদের হাসপাতালে দেখতে যেতে পারেনি। আজকে তার কর্মসূচির মধ্যে রয়েছে সেটা হচ্ছে হাদির যে কবরস্থান, সেই কবরস্থান এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে, যেখানে কাজী নজরুলের মরদেহ শায়িত রয়েছে, তার পাশে যে কবর দেওয়া হয়েছে সেখানে গিয়ে তার শ্রদ্ধা দেখানোর কথা ছিল। আজ সকাল থেকে আর সেখানে একেবারে মানে আপনার শাহবাগ, আজিজ সুপার মার্কেট এলাকা, নীলক্ষেত, আরো এই সমস্ত এলাকায় সমস্ত ধরে আর কি মানে জমায়েত করে সমস্ত ব্লক করে দেওয়া হয়েছে, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই পরিস্থিতি হয়ে রয়েছে। এখন ওয়াকারুজ্জামানের হঠাৎ কি হলো প্রশ্ন সর্বত্র সেইটা, যে ওয়াকারুজ্জামানকে কে নির্দেশ দিল যে তাড়াতাড়ি গিয়ে আমাদেরকে বডি ব্যাগে তুলে আমাদেরকে হেলিকপ্টারে তুলে দাও। ওয়াকারুজ্জামান দেখা যাচ্ছে খালি গায়ে মানে হাফ শার্ট পরে তার সঙ্গী সাথীদের নিয়ে একটি বোটে করে সামনের দিকে দাঁড়িয়ে তিনি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাচ্ছেন এই শীতের সকালে বেলা। তাহলে কি এমন তার ছিল? তার মানে মার্কিনদের ওখান থেকে খবর এসেছিল যে এখানে মারা গিয়েছে, তুমি তাড়াতাড়ি বডি কোন রকম পোস্টমর্টেম না করে একেবারে বডি ব্যাগে পুরে আমাদের হেলিকপ্টারে তুলে দাও। খেলা জমে গিয়ে, তাই বলছি পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত, এখনো দেখতে থাকুন, অনেক ঘটনা ঘটবে। আপনার নির্বাচন হবে না, ওই যে একটা শর্ত বললাম, আপনারা নিজেরা ভেবে দেখুন, সব নাম জমা পড়ছে কিন্তু নির্বাচনের গণনা দিন ঠিক হয়নি, ফলাফলের দিন ঠিক হয়নি, তাহলে পরে সেই নির্বাচন কি করে হবে? নির্বাচন হবে বলে লাপালি হলো, আর আপনারা বাঙ্গুর দল সব লাপাতে শুরু করে দিন, নির্বাচন হয়ে যাচ্ছে। আর নির্বাচন হওয়াতে একটা পদ্ধতি আছে মশাই, এই পদ্ধতিটা মানতে হবে। তো যাই হোক, আপনারা আমায় মাঝে মাঝে বকাবকি করেন, আমিও আপনাদের বকাবকি করি, এটা একটা রেসিপ্রোকাল হয়ে গেছে। দুজন কি বকাবকি করি, কিন্তু দুজনকে ভালোবাসি। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আমরা দুজনকে ভালোবাসি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। ভারত বাংলাদেশের বাতাসে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন ধরে। যত দিন যাচ্ছে ততই তীব্র থেকে তীব্রতর হচ্ছে এই গন্ধ। ভারত নিজেকে সংবরণ করার চেষ্টা করেছে ও করছে অনেক। শেষমেশ অপেক্ষা করছিল যদি একটি গণতন্ত্র সম্মত সত্যিকারে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে অবস্থার উন্নতি ঘটে। সেই আশাও প্রায় শেষ। গতকাল ইউনূস সরকারের পক্ষ থেকে বলে দেয়া হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে নিষিদ্ধ থাকবে। এর মধ্যে সবথেকে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে অসভ্যদের থেকেও অসভ্যভাবে নৃশংসতম পথে হিন্দু হত্যা শুরু হয়েছে। গ্রামের পর গ্রামে হিন্দু বৌদ্ধদের বসতি পুড়িয়ে দেয়া হচ্ছে। সংখ্যালঘুদের খুন ধর্ষণ চলছে বিপুল সংখ্যায়, আর পুলিশ প্রশাসন ইউনূসের
তারা নিশ্চুপ। হিন্দু জনতা ভয়ে, প্রাণ ভয়ে ভারতে চলে আসতে চাইছে, তবে সীমানায় আটকে যাওয়ার ফলে আসতে পারছে না। ভারত যদি সীমানা উন্মুক্ত রাখত, তবে দেশের 2 কোটি হিন্দুর বড় অংশ এতদিনে চলে আসতো ভারতে। এ যেন 1971-এর পূর্ব পাকিস্তান আবার ফিরে এসেছে। আর সেজন্যেই এমন একটা ভাবনা খুব শক্তভাবে দানা বাঁধছে ভারতীয় নেতৃত্বের মধ্যে, যে 1971-এর পূর্ব পাকিস্তানে ভারত যেমন সেনা পাঠাতে বাধ্য হয়েছিল, প্রায় একই রকম পরিস্থিতি হওয়ার দরুন 2025-26-এও বাংলাদেশে সেনা পাঠাতে কি বাধ্য হবে ভারত? এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা। প্রিয় দর্শক, 2025-26 সালের প্রেক্ষাপটে বাংলাদেশের সম্ভাব্য ভারতীয় হস্তক্ষেপের বিষয়টি একটি অত্যন্ত সংবেদনশীল এবং ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়। কেবল আমাদের সীমান্তের নিরাপত্তা নয়, বরং দক্ষিণ এশিয়ার সামগ্রিক স্থিতিশীলতার সাথে এই বিষয়টি জড়িত। আমরা জানি ইতিহাস মাঝে মধ্যে নিজেকে পুনরাবৃত্তি করে। আজ 2025-26 সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের যে পরিস্থিতি প্রত্যক্ষ করছি, আমাদের মনে করিয়ে দিচ্ছে ঠিক 50 বছর আগের সেই রক্তঝরা 1971 সালকে। 1971 সালে ভারত কেন পূর্ব পাকিস্তানে সেনা পাঠিয়েছিল? সেটি কোনো দখলদারি ছিল না। সেটি ছিল একটি চরম মানবিক বিপর্যয় ঠেকানোর চেষ্টা। যখন লক্ষ লক্ষ শরণার্থী ভারতের সীমান্তে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল এবং একটি পরিকল্পিত গণহত্যা আমাদের দোরগোড়ায় এসে হানা দিয়েছিল, তখন ভারতের সামনে কোনো বিকল্প পথ খোলা ছিল না। জাতীয় নিরাপত্তা এবং মানবতার স্বার্থে সেদিন ভারত বাধ্য হয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে তারা আক্রমণ চালিয়েছিল এবং সেই আক্রমণটা ছিল ভারতের বারুদের স্তূপে কেবল আগুন সংযোগের ব্যাপারটুকু। আজকের প্রেক্ষাপট কেন উদ্বেগের? বর্তমানে 2025-26 সালের এই সময়ে আমরা বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা, উগ্রপন্থার উত্থান এবং শাসনতান্ত্রিক সংকটের আশঙ্কা করছি, তা 1971-এর সেই পরিস্থিতির মতো এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছে। যদি কোনো রাষ্ট্র তার অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয় এবং তার ফলে প্রতিবেশী দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে কোনো রাষ্ট্রই হাত গুটিয়ে বসে থাকতে পারে না। যেমন আপনাদের মনে আছে, ইউক্রেন তারা ন্যাটোয় যোগ দিতে গিয়েছিল। রাশিয়া বুঝেছিল যে তার সিকিউরিটি প্রবলেম আসছে, তার জন্যে বাধ্য হয়েছে ইউক্রেনে ব্যবস্থা নিতে। ভারত কেন আবারও একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে পারে, তার পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। শরণার্থী সংকট প্রথমে। বাংলাদেশে যদি চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তবে আবারও 1971-এর মতো কোটি মানুষের সীমান্ত পেরিয়ে আসার সম্ভাবনা তৈরি হবে। ভারতের পক্ষে এই বিপুল জনসংখ্যার চাপ নেওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত, সীমান্ত অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি দেখা যাক। বাংলাদেশের মাটিতে যদি ভারত বিরোধী শক্তির আস্ফালন বেড়ে যায় বা বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয়স্থল হয়ে ওঠে বাংলাদেশ, তবে নিজের অখণ্ডতা রক্ষায় ভারতকে কঠোর সিদ্ধান্ত নিতেই হবে। তৃতীয়ত, মানবিক দায়বদ্ধতা। একটি প্রতিবেশী রাষ্ট্রে সাধারণ মানুষের জীবন যখন বিপন্ন হয়, তখন আঞ্চলিক পরাশক্তি হিসেবে ভারতের একটি নৈতিক দায়িত্ব এসে যায়। ভারত জানে
যুদ্ধ বা সেনা পাঠানো কোনো সমস্যার কোনো সমাধান নয়, এটি একটি চরম বাধ্যবাধকতা। 1971 সালে ভারত যেমন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল, 2025-26 সালেও ভারত চায় একটি স্থিতিশীল, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ। কিন্তু যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ভারতের জাতীয় নিরাপত্তা সংকটাপন্ন হয়, তবে ইতিহাস সাক্ষী আছে ভারত তার স্বার্থ রক্ষায় এবং অঞ্চলের শান্তি ফেরাতে যেমন 54 বছর আগে পিছিয়ে আসেনি, তেমনি আজও আসবে না। শান্তি ভারতের কাম্য, কিন্তু সুরক্ষা ভারতের অধিকার ও অঙ্গীকার। বলা বাহুল্য, 2025-26 সালের প্রেক্ষাপটে বাংলাদেশে ভারতের সামরিক হস্তক্ষেপের মতো পরিস্থিতি তৈরি হওয়ার চূড়ান্ত জায়গায় চলে এসেছে এবং এটা তৈরি হলে বিশ্ব রাজনীতির মঞ্চে তার প্রতিক্রিয়া হবে অত্যন্ত জটিল এবং বহুমুখী। 1971 সালের প্রেক্ষাপট আর বর্তমানের বিশ্ব রাজনীতির সমীকরণ সম্পূর্ণ আলাদা। তখনকার শীত যুদ্ধ বা কোল্ড ওয়ার আর এখনকার মাল্টিপোলার বা বহুমুখী বিশ্ব ব্যবস্থার কারণে পরাশক্তিগুলোর অবস্থান ভিন্ন হবে। 2025 সালের ভূ রাজনীতিতে চীনের প্রভাব এখন অপরিসীম। চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী এবং প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী। ভারত যদি বাংলাদেশে সেনা পাঠায়, তবে চীন একে তার স্ট্রিং অফ পার্লস বা ওই মুক্তমালার যে কৌশল, তার উপরে আঘাত হিসেবে দেখতে পারে। তবে এটাও ঠিক, চীন ভারতের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতে যাবে না। কয়েকদিন আগে মে মাসে যেমন পাকিস্তানের পাশে দাঁড়ায়নি ভারতের অপারেশন সিন্দুরে। এরপরে আসি মার্কিন যুক্তরাষ্ট্র। এটা সবসময় দোটানায় থাকে। 1971 সালে আমেরিকা পাকিস্তানের পক্ষে থাকলেও 2025 সালে ভারতের সাথে তাদের কৌশলগত অংশীদারিত্ব অনেক গভীর। আমেরিকা তাই সরাসরি ভারতের বিরোধিতা করবে না, তবে তারা মানবিক হস্তক্ষেপের নামে নাক গলাবার একটা সামান্য চেষ্টা করলেও করতে পারে। তবে এখানেও একটা প্রশ্ন চিহ্ন আছে। ভারতের পদক্ষেপে বাংলাদেশে উগ্রবাদের ঝুঁকি, ধর্মীয় উগ্রবাদ, তার ঝুঁকি কমছে দেখলে ওয়াশিংটন কিন্তু মুখ চুপ করে ভারতকে সমর্থন দেবে। কিন্তু ভারতের সামরিক উপস্থিতি দীর্ঘস্থায়ী যদি হয় বাংলাদেশে, তবে নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপের পথ বেছে নিতে পারে। তবে তাতে যে ভারতের বড় কোনো ক্ষতি হবে তাও নয়। অটল বিহারী বাজপেয়ী যখন তিনি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছিলেন, তখনও স্যাংশন দিয়েছিল, কিছু করতে পারেননি। রাশিয়ার কথায় আসি। 1971 সালে রাশিয়া মানে তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের সমর্থন ছিল ভারতের বিজয়ে একটা বড় ভূমিকা। 2025 সালেও রাশিয়া ভারতের দীর্ঘদিনের মিত্র এবং পরীক্ষিত মিত্র। ইউক্রেন যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে রাশিয়া ভারতের ওপর অনেক বেশি নির্ভরশীল। তারা বিষয়টিকে ভারতের নিরাপত্তা উদ্বেগ হিসেবে ব্যাখ্যা করে ভারতকে অবশ্যই সমর্থন জানাবে, অন্য কিছু হওয়ার কোনো প্রশ্ন নেই। এবং শুধু তাই নয়, রাষ্ট্রসংঘে যদি ভারতের বিরুদ্ধে কোনো বড় প্রস্তাব নিয়ে আসে চীন অথবা আমেরিকা, তাহলে রাশিয়া সেটা ভেটো দিয়ে ভারতকে রক্ষা করবে। এরপর আসি মুসলিম বিশ্ব, পাকিস্তানের কথা। দেখুন, পাকিস্তানের জন্য এটা একটা সুযোগ এনে দিতে পারে। কিসের সুযোগ? তারা বিশ্বজুড়ে ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলবে এবং ওআইসিতে ভারতের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করবে। তবে সফল হবে না, এতকালও যেমন সফল হয়নি।
কারণ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, সৌদি আরব বা ইউএইর মতো দেশগুলো বর্তমানে ভারতের সাথে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্কে যুক্ত। তারা সরাসরি কোনো পক্ষে ভারতের বিরুদ্ধে না গিয়ে শান্তির আহ্বান জানাবে এবং মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে চাইতে পারে। জাতিসংঘ তো এখন হচ্ছে কি বলবো, বিষ ছাড়া ঢোড়া সাপ, বিষ ছাড়া সাপ মানে ঢোড়া সাপের মতো নরম ভাষায় একটা নিন্দা প্রস্তাব জানাবে, তার বেশি কিছু নয়। এই যে ইউক্রেনের ব্যাপারে রাশিয়ার বিরুদ্ধে এত প্রস্তাব করেছে, তার কোনো গতি হয়েছে? কিছু হয়নি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? 2025-26 সালে ভারতের জন্য সেনা পাঠানোর সিদ্ধান্ত হবে। যদি বাংলাদেশে সেনা পাঠায় তাহলে মরণ কামড় দেওয়ার জন্যই সেটা করবে। 1971 সালে বিশ্ব জনমত যতটা ভারতের পক্ষে ছিল, এখনকার প্রচার মাধ্যম এবং ভূ রাজনৈতিক স্বার্থের লড়াইতে ভারত এখন অনেক বেশি শক্তিশালী। সুতরাং তারা ভারতের বিরুদ্ধে যেতে গেলে অনেক ভাবতে হবে। ভারত চাইবে খুব দ্রুত অপারেশন শেষ করে একটা বন্ধুত্বপূর্ণ সরকার, বন্ধু ভাবাপন্ন সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করতে, যাতে বিশ্ব শক্তিগুলো ভারতের বিরুদ্ধে যাওয়ার সুযোগ না পায়। এই সম্ভাব্য পরিস্থিতির উপর ভিত্তি করে ভারত সরকারের বিদেশ মন্ত্রক এখন কিন্তু খুব গভীরভাবে চিন্তা ভাবনা করছে যে প্রতিবেশী রাষ্ট্রে উদ্ভূত চরম অস্থিতিশীল এবং যে অবস্থা তৈরি হয়েছে তা ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ে অত্যন্ত উদ্বেগ সৃষ্টি করেছে এবং কয়েক মাস ধরে বাংলাদেশের চলমান রাজনৈতিক অরাজকতা, শাসনতান্ত্রিক শূন্যতা এবং উগ্রপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব সাধারণ মানুষের জীবনকে যেমন সেখানে অতিষ্ঠ করেছে, তেমনি ভারতের পক্ষেও একটি বিপজ্জনক সিকিউরিটি প্রবলেম সৃষ্টি করেছে। এবং এই পরিস্থিতিতে ভারত মানবিক বিপর্যয় রুখতে, শরণার্থী সংকটের হাত থেকে নিজেদের দেশকে রক্ষা করতে এবং যে সিকিউরিটির দৃষ্টি দিয়ে, ভারতের নিরাপত্তার দৃষ্টি দিয়ে তারা বাংলাদেশে তারা সামরিক অভিযানের কিন্তু একটা চূড়ান্ত তৈরিতে আছে। আমরা তারেক রহমানকে ফিরিয়ে নিয়ে এসে ভারত শেষ চেষ্টা হিসেবে একটা চেষ্টা করছে যাতে ট্রানজিশন টু দ্য ডেমোক্রেটিক ভ্যালুস সেটা যাতে অনেকটা ভালো হয়। কিন্তু জামাত, এনসিপি এবং ইসলামী দলগুলো এবং সর্বোপরি আমাদের ইউনূস সাহেবের লোভের কারণে এখনো বলা যাচ্ছে না যে বাংলাদেশে ফেব্রুয়ারির ইলেকশন হবে কি হবে না। হলেও সেই ইলেকশন কতটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে সেটা তো ইনক্লুসিভ হচ্ছেই না। ফ্রি অ্যান্ড ফেয়ার কতটা ইলেকশন হবে সেটা নিয়েও প্রশ্ন আছে। এই পরিস্থিতিতে ভাবুন, আজকে যদি সেখানে ইলেকশনকে নিজেদের মতো করে জালিয়াতি করে জামাতকে সেখানে যদি ক্ষমতায় বসানো হয়, তাহলে ভারতের পক্ষে সেটা একটা ভয়ঙ্কর নিরাপত্তা সংকটের ব্যাপার তৈরি করবে। ভারত কখনোই সেটা হতে দেবে না। এবং এই জন্যই বলছি যে বাতাসে বারুদের গন্ধ, এবং ভারতের পক্ষ থেকে বাংলাদেশে শেষের খেলা শুরু প্রায় হয়ে এলো। যদি না বড় কিছু ভাবে সেখানকার যে সরকার, তাদের যদি মানসিকতার এখনো যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু সামনে একটা খুব খারাপ দিন আসছে বাংলাদেশের জন্য। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন। ধন্যবাদ।